জনাব শহীদ খান, একটা জিনিস আমরা যে আলোচনা শুরুতে করতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা আইন শৃঙ্খলার যে অবনতি দেখেছিলাম, তারপর নতুন একটা সরকার আসার পর সাধারণ মানুষের মধ্যে কিন্তু সবচেয়ে মানে প্রধান যে আকাঙ্ক্ষাটা কাজ করেছিল সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হবে, উন্নত হবে। খুব কিছু হয়েছে বলে অনেকেই বলছেন না, অনেকেই মনে করছেন যে না, আগের যে অবস্থা খুব একটা চেঞ্জ হয়েছে, ড্রামাটিক কোনো চেঞ্জ হয়েছে এমনটি আমরা কিন্তু দেখিনি। এর মধ্যে গতকালকে দেখলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এই বর্তমান সরকারের প্রথম 100 দিনে সারা দেশে 605টি খুন ও 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে সাংবাদিককে জিজ্ঞাসা করেছেন, তিনি এটাকে মোটামুটি গুরুত্বই দিতে চাননি। তিনি বলেছেন টিআইবি তো পত্রিকার কাটিং থেকে প্রতিবেদন তৈরি করে, এটাকে আমি কিছু বলবো না। আপনি কিছু বলবেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় সকলের জন্যই একটা কনসার্ন। সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে উপরের পর্যন্ত যারা বসবাস করছে এই দেশের নাগরিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের কাছে একটা বড় এজেন্ডা। এবং একটা সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এই দুটা কিন্তু খুব বড় এজেন্ডা। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে টিআইবি যে রিপোর্ট দিয়েছেন গতকালকে, আমি সম্ভবত রুমিন ফারহান বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে, সেখানে তিনি এই রিপোর্টটাই তুলে ধরেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে উপস্থিত ছিলেন না, ফলে তার বক্তব্য উনি শুনতে পারেননি, এটা উনি বলেছেন। তার বক্তব্য জানতে পারেননি, বাট এটা সকলের জন্য উদ্বেগজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতেই হবে যে কোনো মূল্যে। এখন আপনি এটাকে পাত্তা দিবেন না বা খুব হালকাভাবে নিতে পারেন। সরকার যখন ক্ষমতায় থাকে, সরকারের যারা সরকার পরিচালনা করেন তারা সবকিছুকে খুবই একটা গুরুত্ব দেন বা গুরুত্বের সাথে নেন, এরকম প্রকাশ করেন না। হয়তো ভিতরে ভিতরে গুরুত্ব দেন, কিন্তু উপরে উপরে হয়তো তারা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, আমরা সবকিছু চেষ্টা করছি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণে আসবে, এইসব তারা বলবেন। এটা একটা পলিটিক্যাল স্টান্টের মতো আপনি ধরতে পারেন, যে সরকার কখনো স্বীকার করে না, কোনো সরকারই করেনি অতীতে, এবং এই সরকারও স্বাভাবিকভাবে স্বীকার করবে না যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে বা অবনতি আছে। বাট এটা চেষ্টা করতে হবে। এটা একটা অবনতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা পেপার কাটিং থেকে আসুক বা জানা থেকে আসুক, পুলিশের রিপোর্ট থেকে আসুক, আমাদের তো পুলিশের তো রিপোর্ট আছে, আইন শৃঙ্খলা রিপোর্ট কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় সরকারের কাছে, সরকারের একদম ঊর্ধ্বতন পর্যায়ে। ক্যাবিনেট ডিভিশন, আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর যেটা এখন আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে, তো এই সমস্ত দপ্তরের রিপোর্টটা আসে জেলা প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে। সুতরাং এই রিপোর্টের ভিত্তিতে তারা কিন্তু জানেন, তারা জানেন না এমনটা নয়। কিন্তু যখন টিআইবি বা অন্য কেউ বলে, তখন তারা এই ব্যাপারে তাদের মন্তব্য বা দৃষ্টিভঙ্গি কখনো কখনো নেতিবাচক, কখনো কখনো হয়তো কোনো পাত্তা দিলাম না এরকম। বাট এটা একটা জনগণের জন্য এটা একটা উদ্বেগের বিষয়। কেন মানুষ তো যেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষ চেয়েছিল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে। কারণ 18 মাসের যে সরকার ইউনূস সাহেব চালিয়েছেন, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা ছিল, এবং মোটামুটি একটা মবের মূল্য বা মগের মূল্য ছিল। তো মবের মূল্য থেকে এখন মব কম হচ্ছে, এটা ঠিক। যে পরিমাণ মব অতীতে আমরা দেখেছি, সেই মব আমরা দেখি না, তারপর মব আছে। সেই মব গুলোকেও কন্ট্রোলে আনতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু মবের বাইরেও বড় ধরনের অপরাধ যদি বেড়ে যায়, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খারাপ দিক সেটা উন্মোচিত করে। স্পেশালি যখন আমরা হত্যাকাণ্ড দেখি, ধর্ষণ দেখি, অপহরণ দেখি, ব্যাপক চাঁদাবাজি যদি দেখি, দখল দেখি, সেগুলো কিন্তু সরকারকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে পদক্ষেপ নিতে হবে। জি, একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আগের সরকার, আমি ধরে নিচ্ছি যে ধরেন আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন যখন এরকম, তখনও কিন্তু টিআইবি এই কাজগুলি করতো এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এই কাজগুলি করতো এবং সেই কাজগুলিকে বিরোধী দলরা বিশ্বাস করত এবং এটা নিয়ে বিরোধী দল শোরগোল করতো যে কেন এরকম হচ্ছে, এবং সরকারি দল একই ভাষায়, যে ভাষায় সালাউদ্দিন আহমেদ সাহেব উড়িয়ে দিচ্ছেন, একই কাজ করতো। তাহলে পরিবর্তনটা কি হলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে পরিবর্তনটা কি হলো। আমরা তো পরিবর্তনটা দেখতে চাই। এখন এই পরিবর্তনটা হচ্ছে না, এবং একই ভাষায় কথা বলা হচ্ছে। এবং সেটা আমি একটু আগেই বললাম যে সরকারে যারা থাকেন তারা কখনোই
এই রিপোর্ট গুলো বা এই যে নেতিবাচক যে সমস্ত সংবাদ আছে এইসব নিয়ে তারা কোনো সময় ইতিবাচক আলোচনা করেন না। তো সেই ধারাবাহিকতা বহাল আছে। এখানে যেটা সরকার করতে পারেন, পরিবর্তন তো অবশ্যই তাদেরকে করতে হবে। সরকার করতে পারেন, হ্যাঁ এই তথ্য আমাদের কাছে আছে, আমরাও এই তথ্য পেয়েছি, কারণ তাদের কাছে তথ্যটা আগে যায়। টিআইবির কাছে বা রুমিন ফারহানের কাছে বা সংবাদপত্রের কাছে তথ্যটা কিন্তু পরে আসে। প্রত্যেকটা তথ্য, এবং এখন যে ডিজিটাইজেশন হয়েছে আমাদের, তাতে থানা পর্যায়ে থেকে প্রত্যেক অপরাধের তথ্য প্রতিদিন আইজিপি অফিসে, আমাদের স্বরাষ্ট্র দপ্তরে, এবং আমাদের যে মন্ত্রিপরিষদ বিভাগ আছে, প্রধানমন্ত্রী দপ্তর, চারখানেই আসা সম্ভব, এটা মনিটর করা সম্ভব। কারণ এখনকার অবস্থা, এখন তো এমন না যে আপনার টেলিফোন, আমরা যখন উপজেলায় কাজ করেছি তখন একটা টেলিফোন করতে আমাদের 2-3টা ঘন্টা লেগে যেত একটা ট্রাঙ্ক কল পেতে, এবং সেটা 1980-র দশকের কথা বলছি, কিন্তু আমি একেবারে প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি না। তখন একটা টেলিফোন ছিল যেটা ঘুরায় ঘুরায় আমাদেরকে চার্জ করতে হতো। চার্জ না করলে ওই টেলিফোনের সাথে টেলিফোন যে এক্সচেঞ্জ আছে সেটারই কানেকশন হতো না। তা এখন তো সেই জায়গা থেকে আমরা অনেক উন্নত একটা ডিজিটাইজেশনের জায়গায় পৌঁছে গেছি, এবং অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অনেক খবরাখবর প্রকাশিত হয়। সুতরাং সরকারের পক্ষে কিন্তু সমস্ত খবর পাওয়া ইজিয়ার, সরকার পাচ্ছেন। সুতরাং সরকারকে সেখানে এইটা ইতিবাচক ভাবে দেখে ব্যবস্থা নিতে হবে। সরকার বলবেন যে আমরা এটা জানি, আমরা যেমন ধরেন যে রামিসা ধর্ষণ মামলায় সরকার একটা পদক্ষেপ নিয়েছে না, গ্রেপ্তার হয়েছে এবং অতি দ্রুত বিচার হয়েছে। মানে এত দ্রুত বিচার আমার লাইফ টাইমে আমি দেখিনি, এবং পৃথিবী বোধহয় দেখেনি। সুতরাং অতি দ্রুত বিচার হয়েছে, বিচারের দণ্ড দেওয়া হয়েছে অলরেডি। সুতরাং সরকার যদি চায়, তাহলে সরকার ইচ্ছা করলে ইতিবাচক ভাবে নিয়ে সরকার কিন্তু এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। আমাদের কামনা কি থাকবে, আমাদের নাগরিক হিসাবে এবং সাংবাদিক হিসেবে আপনাদের এবং আমাদের অন্য নাগরিকদের কামনা থাকবে সরকার এই সমস্ত বিষয়গুলোকে, রিপোর্টগুলোকে ইতিবাচক ভাবে নিবে, এবং নিয়ে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলেই কিন্তু সরকার বলতে পারে যে আমরা এই হয়েছে, আমরা এই ব্যবস্থা নিয়েছি, এই অপহরণ হয়েছে, আমরা এদেরকে এইভাবে উদ্ধার করেছি। জি, আপনি মাঝখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি বলতে যে চাঁদাবাজির কথা বললেন, আবার তারও আগে আপনি বললেন যে এই সরকারের কাছে আমাদের প্রাথমিক প্রত্যাশা ছিল দুটো, একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হলো দ্রব্যমূল্য। তো চাঁদাবাজির প্রভাব কিন্তু একদম প্রত্যক্ষভাবে পড়ে দ্রব্যমূল্যের উপর। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, নিত্য পণ্যের দাম বেড়ে যায়। দ্রব্যমূল্যের কি অবস্থা এখন? দ্রব্যমূল্যের অবস্থা এক কথায় ভালো না। ভালো না এই জন্য যে যারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষ তো দারিদ্র সীমার সাথে যুদ্ধ করছে। কিছু লোক দারিদ্র সীমার নিচে, 4 কোটি মানুষের বেশি, এবং কিছু লোক যুদ্ধ করছে দারিদ্র সীমা থেকে কোন রকম বেঁচে থাকার জন্য। এবং যে আপনার ইরান যুদ্ধ, আমেরিকার যে যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা যুদ্ধ এখনো শেষ হচ্ছে না ঠিক মতো, ইরান, আমেরিকা, আপনার ইসরায়েল, এই যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, ওখানে মানে এই ইউক্রেন যুদ্ধের সময় থেকে, কোভিড এর সময় থেকে কিন্তু আমাদের অর্থনীতিতে এই দ্রব্য মূল্যের উপরে একটা প্রভাব বিস্তার করে, যে এটা থেকে আমাদের উত্তরণের চেষ্টা হচ্ছিল। তো এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পাশে পরিবহন খরচ বৃদ্ধি, এর পাশাপাশি আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে কিন্তু দ্রব্য মূল্যের উপর একটা অভিঘাত আসবে, এটা শিওর। কিন্তু এখানে আপনি কিভাবে মানুষকে রক্ষা করবেন সে ব্যাপারে সরকারকে প্রচেষ্টা গ্রহণ করতে হবে। কারণ সরকার তো সামাজিক নিরাপত্তা খাত আছে, সরকারের কাছে অনেক জিনিস আছে যেটা দিয়ে তারা দরিদ্র মানুষের জীবনটাকে একটু সুগম করতে পারেন, যে একটু স্থিরতা দিতে পারেন। সেই দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিছু জায়গায় আপনি যে ট্যাক্সটা সাধারণ মানুষকে দিতে হয়, ইনডাইরেক্ট ট্যাক্স, সেখানে ট্যাক্স কর খাতে আপনি কিছু সংস্কার করতে পারেন। এগুলো করে দ্রব্যমূল্যটাকে সহনীয় অবস্থায় আনার চেষ্টা করা যেতে পারে। বাট এখন পর্যন্ত এমন ব্যাপকভাবে বা খুবই গুরুত্বের সাথে চেষ্টা করা হয়েছে এরকমটা আমার মনে হচ্ছে না। তার মাঝামাঝি আপনি যেটা বললেন যে পথে পথে যে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের গোষ্ঠী, এর মধ্যে আমার নানান গোষ্ঠী জড়িত আছে, এবং যে মধ্যস্বত্বভোগী তাদের যে সিন্ডিকেট, এই সব মিলিয়ে কিন্তু দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে। কৃষি পণ্যের মূল্য কিন্তু সাধারণ কৃষকরা যারা উৎপাদক তারা কিন্তু সেই দামটা পান না। যেটা তারা বিক্রি করেন ধরেন 10-15 টাকা, 20 টাকা, 30 টাকায়, সেটাই ঢাকার বাজারে এসে 100 টাকায় বিক্রি হচ্ছে। তো মাঝখানে যে 70% যে টাকা, সেই টাকাটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কিছু চাঁদাবাজকে কিছু টাকা দেয়, পরিবহন খরচ কিছু বেড়েছে, এবং মধ্যস্বত্ব মানুষ
ভোগী মানুষেরা এখানে সক্রিয় আছে। এখানে আরেকটা জিনিস কনসিডার করতে হবে যে আমাদের যে কর্মক্ষম মানুষ আছে তাদেরকে আমরা কতটা কাজ দিতে পারছি। মধ্যস্বত্বভোগী যারা যারা এই যে হাটে বাজারে ঘুরে ঘুরে জিনিসপত্র সংগ্রহ করেন, তারপরে ট্রাক ভাড়া করেন, তারপর আরেক জায়গায় আড়তদারের কাছে মাল পাঠান, এই মাঝখানে যে লোকজন আছে এটা কিন্তু তাদের একটা কাজ, তারা এই কাজটা করেন। কিন্তু পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাজারটা দেখি, সেখানেও কিন্তু মিডল ম্যান আছে যে তারা পাইকারি বা একেবারে ফার্ম থেকে ডিম সংগ্রহ করেন। তো ডিম সংগ্রহ করে তারা পাইকারি বাজারে আসেন, পাইকারি বাজারে একটা দামে বিক্রি হয়, পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতা এটা নিয়ে যান, নিয়ে যায় খুচরা বাজারে বিক্রি করেন। সেখানে কিন্তু কোথায় কতটুকু মার্জিন হবে, একটা ডিম ধরেন 60 টাকায় কেনা হলো বা 6 টাকা 50 পয়সা কেনা হলো, সেটাকে আপনি যখন পাইকারি বাজারে আনবেন আপনি 6 টাকা 50 পয়সার ডিমটা 50 পয়সা লাভ রেখে আপনাকে পাইকারিতে বিক্রি করে দিতে হবে। 60 টাকায় যখন পাইকারি বাজার থেকে একজন কিনবেন, 60 টাকা পাইকারি বাজারে, সে আপনার 30 পয়সা বা 20 পয়সা, যেহেতু তার ভলিউম অনেক বেশি করে দেওয়া আছে, 20 থেকে 30 পয়সা আপনি লাভ করতে পারবেন। সেটা করে আপনি খুচরা বিক্রেতাকে দিবেন। খুচরা বিক্রেতা যদি এটা 60 টাকা 20 পয়সা বা 30 পয়সা কিনে, সে ম্যাক্সিমাম 8 টাকায়, 8 টাকার নিচে তাকে বিক্রি করতে হবে। তো সেই ধরনের মার্কিং তো আমাদের নাই। আপনি মহাস্থানগড় থেকে কিছু সবজি কিনলেন বা আলু কিনলেন বা অন্যান্য কিছু কিনলেন, সেটা কত দামে কিনলেন এবং কত দামে আপনার পরিবহন খরচ হলো, কত দামে আপনি কারণ বাজার বা অন্য পাইকারি বাজার যেগুলো আছে সেখানে এসে কত দামে কত লাভে বিক্রি করতে পারবেন, সেটা তো কেউ মনিটর করা কেউ নাই। মনিটর করার কিন্তু অনেক লোকজন আছে, বাজার মনিটরিং, অমুক তমুক, কমার্স মিনিস্ট্রি, নানান ধরনের আপনি লোকজনের সন্ধান পাবেন। মাঝে মাঝে মোবাইল কোর্ট আমরা দেখি, কিন্তু এই যে কাগজপত্র এগুলো কিন্তু ঠিক নাই। কাগজপত্র গুলা ঠিক না থাকার জন্য কত দামে কিনলেন, কত দামে বিক্রি করতেছেন, এরপরে খুচরা বিক্রিতে আপনি কারণ বাজার থেকে হাতিরপুল বাজারে আস্তে আস্তে 30-40% দাম, কোনো ক্ষেত্রে 50% দাম বৃদ্ধি হয়। তো এইগুলোকে যদি আপনি ঠিক মতো মনিটর করতে পারেন, তাহলে আমাদের কৃষক যারা উৎপাদক তারা তাদের যে টাকাটা পাওয়া দরকার, তাদের উৎপাদন খরচ প্লাস তাদের টিকে থাকা, আর তাদেরকে বিশাল লাভ দিতে এরকম না, উৎপাদন খরচ তো দিতেই হবে, প্লাস তাদের টিকে থাকে, তাদের জীবন জীবিকা যাতে চলে এবং পরবর্তী সময় তিনি যেন উৎপাদনের কাজে এই টাকাটা বিনিয়োগ করতে পারেন। তো সেরকম একটা বড় ধরনের কিন্তু কৃষি মন্ত্রণালয়, কমার্স মিনিস্ট্রি, আইন শৃঙ্খলার বিষয় যেখানে এখানে জড়িত আছে, সেই জন্য স্বরাষ্ট্র, সবাই মিলে কিন্তু এটার একটা প্রচেষ্টা নিতে হবে। এবং এই প্রচেষ্টাটা আমরা কখনো নেই সবকিছু আমরা সো কল বাজার অর্থনীতির উপরে ছেড়ে দিছি। মানে একটা পুঁজিবাদী দেশ বাজার নির্ধারণ করবে কি হবে। তো বাজার নির্ধারণ করলে মাঝে মাঝে বেগুনের যখন দাম 2 টাকা 3 টাকা হয় বগুড়া অঞ্চলে বা যেসব জায়গায় বেগুন হয়, তখন বেগুনকে তারা ক্ষেত থেকে কেটে গরুকে খাওয়ায়। এই হলো আমাদের বাজার নিয়ন্ত্রণ। তো বাজার নিয়ন্ত্রণ বা বাজার মনিটরিং, বাজার নিয়ন্ত্রণ আমরা করবো না, কিন্তু সেখানে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানে সুযোগটা নিতে না পারে। তো সেসব করলে হয়তো আমাদের দ্রব্য মূল্যটা আমরা কিছুটা আয়ত্তে রাখতে পারবো, মানে যেটা বাংলাদেশি উৎপাদন হয়। এর বাইরে যে আপনি যদি বাইরে থেকে কিছু আমদানি করতে হয়, গম আমদানি করতে হবে, তেল আমদানি করতে হবে, সেখানেও কিন্তু এইভাবে আমাদের ট্যারিফ কমিশন আছে। তাদের কাজটা কি? তাদের কাজটা কিন্তু এই ট্যারিফটা দেখে নির্ধারণ করা যে আপনি এত টাকায় আমদানি করলেন, আপনি এত টাকায় বিক্রি করতে পারবেন। আপনি চিনি আমদানি করছেন 32 টাকায়, আপনার পরিবহন খরচ আরো 5 টাকা, 37 টাকা, আপনার ঢাকায় আনার খরচ বা বিপণন খরচ আরো 3 টাকা, 40 টাকা, ভাই আপনি 45 টাকার মধ্যে বিক্রি করবেন। আমরা তো এটা করি না, করতে পারি না। এবং এখানেই বড় একটা নেক্সাস আছে। সেখানে নেক্সাসটা হলো বড় বড় ব্যবসায়ী যারা, এই যে সবাই জানে বড় সিন্ডিকেটে, ছোট সিন্ডিকেটে এটা আলোচনা করলে আপনি বড় সিন্ডিকেট আছে, সেখানে ব্যবসায়ী আছে, সেখানে পলিটিশিয়ান আছে, সেখানে গণকর্মচারী আছে। এই তিনজন মিলে আমাদের পকেটের, মানে মধ্যবিত্ত মানুষের বা সাধারণ জনগণের পকেটের কাটার একটা ব্যবস্থা করে, এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে দেশটা চলছে এখন। এখন এখানে তো আপনাদের গদির উপর বিষ ফোড়ার মতো আরেকটা বিষয় নতুন যুক্ত হয়েছে, সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি। এখন আপনি তো ইচ্ছা করলেই যেখান থেকে কম সেখান থেকে কিনতে পারবেন না। আপনাকে কিনতে গেলে দেখতে হবে এই কেনাকাটাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের কোনো সমস্যা হচ্ছে কিনা। সমস্যা হলে কিনতে পারবেন না। আপনি ইচ্ছা করলে রাশিয়া থেকে তেল কিনতে পারবেন না, যুক্তরাষ্ট্রের থেকে পারমিশন নিতে হবে। তো এই যে এমন একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তি তো চুক্তি হয়ে গেছে। আপনি চুক্তি কার্যকর হয়নি এখনো। চুক্তি হয়ে গেছে বা চুক্তিটা এখনো কার্যকর হয়নি, আমি সেটা বলছি। যে এমন একটা চুক্তি হলো যে যেটার ব্যাপারে সরকারি এবং বিরোধী দল সবাই একদম চুপ হয়ে বসে আছে, কেউ একটা কথাও বলে না।
এবং সংসদের গত অধিবেশনে একটা শব্দ উচ্চারিত হলো না এই চুক্তির ব্যাপারে। আপনার কাছে মানে এখন এদের হাতে তো আমাদের জীবন, এই সরকারি দল বিরোধী দল, তো তাদের এই কর্মকাণ্ডে আপনি কেমন মানে বোধ করছেন? কর্মকাণ্ড তো এক কথায় মানে উষ্মা প্রকাশ করা দরকার। এবং আরেকটু যদি বলি তাহলে এটা নিন্দা জানাই আমি, কারণ আমরা তো অবশ্যই আহ, সরকার এবং বিরোধী দলের কাছে কেন সাথে এই চুক্তি করেনি। এই চুক্তি করেছেন ইনু সাহেব, এবং ইলেকশনের 3 দিন আগে উনি চুক্তিটা স্বাক্ষর করেছেন। তো এই কারণে সরকার তো খুব একটা সুবিধাজনক পজিশনে আছে। তারা সবসময় এটা বলতে পারবেন যে এই চুক্তি ভাই আমরা করি নাই, এই চুক্তির দায় আমাদের উপর বর্তিত হয়েছে। তো এখন এই চুক্তির দায় উনাদের উপর আসছে, তো উনারা কোনো কথা বলছেন না, পার্লামেন্টের বিরোধী দল কোনো কথা বলছে না। এবং তখন যে প্যাকেজ ডিল, একসময় এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী তখন যিনি উপদেষ্টা ছিলেন, তখন তিনি তিনি কিন্তু বলেছেন যে এটা বিএনপি জামাত সকলে জানে। জামাত একটু নিম্ন নিম্ন ভাবে বলেছে যে না, আমরা আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। বাট এটা এখন আপনার যে আমরা যা তাদের কর্মকাণ্ড যা দেখছি, তাতে মনে হয় যে তারা অবগত ছিলেন, এবং এই চুক্তিটা মেবি এটা একটা প্যাকেজ ডিল ছিল, হতে পারে যে এই ডিলে না গেলে প্যাকেজ ডিল বলছে এই জন্য যে আমাদের যে রেজিম চেঞ্জ যেটাকে বলা হয়, যে পুরা আন্দোলন, সেই আন্দোলনে আমেরিকার একটা ভূমিকা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এইটা চর্বিত চর্বণ করে লাভ নাই, আমেরিকানরা এখানে কত অর্থ ব্যয় করেছে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একসময় প্রকাশ করে দিয়েছেন। এবং আপনারা জানেন, জনগণ জানে, এবং সংবাদপত্র জানে কারা কারা এই টাকা পেয়েছেন, কারা কি করেছেন। তারপরে তো নানান বিষয়ে আলাপ আলোচনা চলছে। সুতরাং ওই সময়ের আলাপ আলোচনার ভিত্তিতে আমেরিকার সাথে একটা প্যাকেজ ডিল হতে পারে এটা। সুতরাং আপনি এটা করেছেন, সেই না করলে হয়তো 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটা হয়তো ওই সেইভাবে সুস্থভাবে করা সম্ভব হতো না। নানান চাপ থাকতে পারে, অনেক কিছু মিলিয়ে এটা তারা মেনে নিয়েছেন। বাট এটা যেহেতু এখনো আমেরিকায় তো এইসব চুক্তি নিয়ে নানান আলাপ আলোচনা চলছে, এবং এটা কিন্তু উচ্চতর আদালতে, তাদের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এবং মামলার ফলে একটা রায়ও হয়েছে। সুতরাং আমাদের পক্ষে কিন্তু এই চুক্তি নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ আছে। চুক্তির ব্যাপারে আমি বরাবর একটা কথা বলে আসছি এবং এখনো বলছি, আমি মনে করি বাংলাদেশ স্বাধীনতার পরে 16ই ডিসেম্বর 1971-এর পরে যে সরকার, যারাই সরকারে ছিলেন, তারা যেসব চুক্তি করেছেন, আমাদের সংবিধানেও কিন্তু এটা আছে যে পার্লামেন্টে পেশ করতে হবে। যদি সেটা একেবারে এত সেন্সিটিভ না হয় যে যেটাতে আমাদের নিজেদের সার্বভৌমত্ব বা আমাদের অন্য কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং এইসব সমস্ত চুক্তি কিন্তু পার্লামেন্টে পেশ করা উচিত, এবং পার্লামেন্টে পেশ করার মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা স্থির করতে পারবো, জনগণ জানতে পারবে, আমরা সবাই জানতে পারবো যে কোন চুক্তি কিরকম ছিল, কোনটাতে কি গোলামির চুক্তি আছে, কোন চুক্তি কিরকম, কোন চুক্তির কোন জিনিসটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো না, আমাদের জনগণের জন্য মঙ্গলজনক নয়, কল্যাণকর না। সুতরাং এইসব চুক্তি নিয়ে আলোচনা হোক। আলোচনা হওয়ার মধ্যে দিয়ে জনগণ, সরকার যেটা করতে পারে, সরকারের উপর নানান চাপ থাকতে পারে, বিদেশি রাষ্ট্রের বা বন্ধু রাষ্ট্রের বিভিন্ন চাপ থাকতে পারে, এই পার্শ্ববর্তী রাষ্ট্রের চাপ থাকতে পারে, সরকার এগুলোকে জনগণের সামনে নিলে জনগণের যে শক্তি, সেই শক্তি দিয়ে কিন্তু এই সব বিষয়ে সরকার আরো ভালোভাবে মোকাবেলা করতে পারবে, আরো ভালোভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। এটা সরকারের জন্য সুবিধাজনক হবে। সুতরাং প্রত্যাশা করবো সরকার এইসব চুক্তি নিয়ে আলাপ আলোচনা করবে। আপনি যেটা বললেন যে চুক্তিটা কার্যকর হয়নি, কিন্তু আমরা তো অনেক জিনিস কেনাকাটা শুরু করে দিচ্ছি। আমরা তো অলরেডি বোয়িং কেনার চুক্তি করেছি, কার্যকর না হয়ে থাকলে এটা করলাম কেন, এবং বিশাল পরিমাণ অঙ্কের টাকা, এবং আগামী 15 বছর ধরে এটা কিনতে হবে। তারপরে আমরা কিন্তু ওই চুক্তি ওখানে আচ্ছা, স্বাক্ষর মামুন হওয়ার ভাই একটা কথা আপনি বলেন, আপনি আমাকে একটা কথা বলেন, কার্যকর হওয়ার আগে হয় না? আপনি দেখবেন যে এনগেজমেন্টের পরে কিন্তু ওই ছেলে যে হ্যাঁ, ভাই এনগেজমেন্টের পরেই যেমন যাত্রা শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে। ওই যে কি হয় না, একটা এনগেজমেন্ট হয়, কি পাঞ্চিনি অনুষ্ঠান টনুষ্ঠান। তো না, হ্যাঁ, কিন্তু আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এই চুক্তির কয়েকদিনের মধ্যে কিন্তু আমেরিকা থেকে আমরা গম কিনে দেশে নিয়ে আসছি, right, এবং ওখানে লোকজন right. বসেছিল গম কেনার জন্য। মানে চুক্তি স্বাক্ষরেও দেরি নেই, গম আসতেও দেরি নেই। তার মানে চুক্তির আগেই দেয়ার ওয়ার পার্টিজ রেডি, যে এই চুক্তির ফলে যা যা হবে সেটার যে সুবিধা, সেই সুবিধাটা আমরা গ্রহণ করব। এবং ডক্টর ইনূস সাহেব নিশ্চয়ই এটা জানেন, তার কিচেন ক্যাবিনেট জানেন, তার লোকজন জানেন। এখন তো সবারই এমন অবস্থা যে আমি এটা জানি না, আমি ওই ক্যাবিনেটে ছিলাম না, আমি জানতাম না, আমাদেরকে এটা বলা হয়নি। মানে কি ধরনের, প্রত্যেকেই তো বিবৃতি দিয়ে চলছেন। পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন, তারপরে কৃষি উপদেষ্টা আগে যিনি ওখানে ছিলেন ডক্টর ইউনূসের সাথে, তার পুরা
যে 3 মাসের জন্য তিনি ছিলেন এবং পুরা ডক্টর ইনু যা যা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন এগুলোর সাথে উনি যুক্ত ছিলেন। তিনি সম্প্রতি চর্চার সাথে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে দেখলাম তিনিও নাকি অনেক কিছু জানেন না, তাকে জানানো হয়নি। এবং এমনকি প্রশাসনের যে রদ বদল সেটাও নাকি একটা কমিটি করা ছিল, সেই কমিটি নিজেরা ঠিক করতো এবং তাদের মধ্যে 2-1 জন খুব প্রভাবশালী, তারা ঠিক করতেন কে ডিসি হবে, কে এসপি হবে, কে সচিব হবে, কে জয়েন্ট সেক্রেটারি হবে, কে চিফ ইঞ্জিনিয়ার হবে। এবং এটার সাথে আবার অর্থের লেনদেন, মানে এত কিছু এখন শোনা যাচ্ছে, এত কিছু বেরিয়ে আসছে। তো আপনি বুঝতেই পারেন যে একটা 18 মাসের সরকার আমাদেরকে একটা বিষয় যে অবস্থায় রেখে দিচ্ছে আমার- সেটা একটা বিপজ্জনক অবস্থা। জি, একটা বিষয় আমার জানার খুব আগ্রহ যে আমরা দেখছি যে বিভিন্ন ঘটনা, আমি এটি শেষ প্রশ্ন, আপনি আর লম্বা করবো না। আহ, বিভিন্ন ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো পুরনো ঘটনা, যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, অভিযোগ হচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে একজন আহ, সাবেক সচিব, ওই সময় সাবেক সচিব ছিলেন, উনি আবার এখন আবার চলমান সচিব হয়েছেন, মিস্টার এবিএম সাত্তার। উনি অভিযোগ করেছিলেন যে 8 জন উপদেষ্টা দুর্নীতির তদন্ত প্রতিবেদন তার কাছে আছে। তো উনি আর পরে এটা প্রকাশ করলেন না কোন 8 জন। তো বুঝলাম উনি তখন মানে অতটা গুরুত্ব দিয়েছে, ক্ষমতায় ছিলেন না। এখন তো উনি প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেছেন, তো এখনো উনি ওটা নিয়ে কিছু বলছেন না। এবং সাবেক কোন সচিব ইয়ের বিরুদ্ধে, উপদেষ্টার যারা ছিলেন, তাদের দুর্নীতির ব্যাপারে কোন রকম আলোচনা যেগুলো হচ্ছে, এগুলো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এটা নিয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ দুর্নীতি করে থাকে, তারা তো জনগণের অর্থের অপচয় করেছে, জনগণের ক্ষতি করেছে। এই সরকারের কি দায়িত্ব না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? মাঝখানে দেখলাম এই টিকা নিয়ে, হামের টিকা নিয়ে একজন আদালতে গেলেন, আদালত সেই মামলা গ্রহণ পর্যন্ত করলেন না। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কি ইন্ডিকেট করে? এগুলো তো মানে অতীতে সরকারগুলো যেভাবে চলেছে বর্তমানে সরকার সেভাবে চলছে, এটা একটা মোটামুটি ধারণা করছে জনগণ। যদিও 100 দিনের বেশি হয়েছে অলরেডি এবং সরকার পরবর্তী কি কি কার্যক্রম গ্রহণ করবে তারপরে হয়তো আমাদের অ্যানালাইসিস আবার বদলাতে পারে। বাট এখন পর্যন্ত যা হচ্ছে তা হলো যে অতীতের মতোই চলছে। আপনার প্রথম কথা হলো যে সত্তার সাহেব যেটা বললেন, তুমি তখন বেগম খালেদা জিয়া আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার একান্ত সচিব হিসেবে কাজ করছিলেন। তো আপনি এটাকে তখন উনার বক্তব্যটাকে আপনি পলিটিক্যাল রিটোরিক হিসেবেও নিতে পারেন, কেউ কেউ নিতে পারে যে হ্যাঁ এটা একটা পলিটিক্যাল বক্তব্য ছিল। এবং উনি যেহেতু নাম প্রকাশ করেন, উনাকে তখন সাংবাদিকরা কিন্তু বারবার বলেছে আপনি নাম প্রকাশ করেন। এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ এটা বলছেন যে নাম প্রকাশ করুক কারা এটা, এরকম আলোচনা হয়েছিল। বাট উনি প্রকাশ করেন। বাট উনি তো এখন বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, মুখ্য সচিব হিসেবে কাজ করছেন সম্ভবত। তো উনি এখন এখন তো উনি এই নামগুলো প্রকাশ করতে পারেন, প্রকাশ করা তার নৈতিক দায়িত্ব। কেন উনি একসময় এটা বলেছিলেন। এইটা যদি প্রকাশ না করেন তাহলে একটা হবে যে তাহলে তিনি মিথ্যা অভিযোগ এনেছিলেন। কেউ যদি এটা বলে একসময় চ্যালেঞ্জ করবে, 6 মাস 1 বছর পরে বলবে ওই যে সাত্তার সাহেব বলেছিলেন 8 জন উপদেষ্টা দুর্নীতির কাগজপত্র তার হাতে আছে, তো সেটা কোথায় গেল? এবং পরবর্তীকালে যখন উনি এটা প্রকাশিত হবে না তখন ধরে নেওয়া হবে যে এই অভিযোগটা একেবারে মিথ্যা ছিল এবং উনি মিথ্যা অভিযোগ করে তৎকালীন সরকারকে বিব্রত করার চেষ্টা করেছেন। সুতরাং উনার নৈতিক কারণে এবং উনাকে ডিফেন্ড করার কারণে উনার এটা প্রকাশ করা উচিত। উনি যদি আমাদের বক্তব্য শুনেন, নিশ্চয়ই এটা শুনলে পরে উনি সিদ্ধান্ত নেবেন। উনার এটা প্রকাশ করা উচিত। তার কাছে ডকুমেন্ট থাকলে ডকুমেন্টগুলো সরকারের কাছে দেওয়া উচিত এবং উনি সরকারের অংশ। কোথায় দিবেন সেটা তো উনি দুর্নীতি দমন কমিশনে পাঠাতে পারেন প্রধানমন্ত্রীর অফিস থেকে। উনি প্রধানমন্ত্রীর কাছে দিন না, প্রধানমন্ত্রীকে ডিসাইড করুক যে এই বিষয়ে তারা কি কার্যক্রম গ্রহণ করবেন। তো সুতরাং আমাদের তো প্রসেস আছে, প্রসেসে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা যে যদি এই সরকার আমাদের উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যারা ছিলেন তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি দুর্নীতি করে থাকে, কেউ যদি অন্য এমন কিছু করে থাকে যেটা তার আইনের বরখেলাপ হয়েছে, যেটা তার সাথে যায় না, সেই সব বিষয় তো তদন্ত হতেই পারে, হতেই হবে এবং এটা হওয়াই স্বাভাবিক। আপনি এই বিষয়টা তো আইনের শাসনের সাথে সংগতিপূর্ণ হতে হলে আপনাকে যে কোনো বিষয়ে যদি অভিযোগ আসে আপনাকে তদন্ত করতে হবে। কোর্টে একজন মামলা করলেন, আপনি মামলাটা ওই যে এইরকম মামলা তো একবার ওই যে এস আলম সাহেবের বিরুদ্ধে হয়েছিল, তখন কোর্ট বলে দিল তদন্তই করা যাবে না। তো আমরা অতীতে এটা দেখেছি না, এস আলমের যে মামলা মানে যে তার বিরুদ্ধে যে অভিযোগের কোনো তদন্ত করা যাবে না। আর এখন দেখা যাচ্ছে যে আপনি মামলা করতে গেছেন, আপনি আউটরাইট রিজেক্ট, এটা উচ্চ আদালত। এখন উচ্চ আদালতের বিচারকদের রায় সম্পর্কে বা বিচারকদের অভিমত সম্পর্কে কিছু বলা তো আমাদের জন্য বিপজ্জনক। কেন যে কোনো সময় আবার টেনে নিয়ে ওনাকে আদালত অবমাননার অভিযোগ আমি অভিযুক্ত হয়ে যাবো বা আপনি অভিযুক্ত হয়ে যাবেন প্রচার করার জন্য। কিন্তু এই যে মামলাতে যে আউটরাইট রিজেক্ট করা হলো,
এটা কিন্তু জনমনে একটা প্রশ্নের সূচনা করে, প্রশ্নের সৃষ্টি করে। এইটা আমাদের আদালতকে বুঝতে হবে। এখন আমাদের আদালতকে আমরা বলি স্বাধীন সার্বভৌম আদালত, হ্যাঁ, সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছে এবং আদালতের ইয়া আছে, স্বাধীনতা আছে। সুতরাং আমরা আদালতকে কিন্তু এখন পর্যন্ত তাদের যে স্বাধীনতা আছে, তাদের যে নিজেদের মতো করে যে তারা আদালত পরিচালনা করবেন, এটা আমরা এখনো দেখি না। যদি একটা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, সেখানকার আদালত কিন্তু খুবই স্ট্রংলি এই আদালতের বিষয়গুলো হ্যান্ডেল করেন, সেটা আমরা অতীতে দেখেছি এবং পাকিস্তানের আদালত সম্পর্কে সারা বিশ্ব প্রশংসা করে। আমাদের রাম বা কোটা আছে, আপনি তো এখন আর কোনো কিছুতেই বিলং করতেছেন না। না। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি? মানে আমি যদি সহজ করে ব্যাপারটা বলি, যে 5 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতেছেন? মানে আপনি সংসদে ভালো ভালো কথা বলতেছেন, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছেন, আপনি নোটিশ দিচ্ছেন, কিন্তু এটা কোথায় যাচ্ছেটা কোথায়? এবং এর জন্য কিন্তু আপনাকে বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে 3 বা 4 লাখ টাকা, কারণ আমার বন্ধুরা, আমি খুব ভালো করেই জানি আপনি যেরকম পরিচিত মানে লয়ার, তার ফলে আপনার জন্য এটা আরো সহজ। তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি কি করবেন আসলে আপনার, বা কি পাবেন? আমার এখন 1 নাম্বার কাজ, বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। ওকে। আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই, হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য 50,000 টাকা জমাইছিল, ময়লা পুরানো নোট খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। আপনি যদি বলেন আবেগ, এই মানুষগুলাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সম্মান, আমার মর্যাদা, আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে। ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন। আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে শত্রু কে বন্ধু কিচ্ছু জানি না। জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে আমি হ্যাঁ, না খালেদ তাহলে ভাই। তাহলে আপনি আপনি ওই পথেই কেন, মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমার আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে। ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব, এটা আমার কাজ হোক আর না হোক, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে। ল মেকিং, পলিসি মেকিং, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে, দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমি দুটোই করব, কারণ ওটা আমার রিয়েল কাজ। আমার পলিসি মেকিং অ্যান্ড ল মেকিং এ অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো, জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, ওরা মোটরসাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসাবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি? ভুল এমপি, আমি একদম খোলামেলা বলি। আচ্ছা। বাংলাদেশের জন্মের পর 73 সালে আমার বাবা নির্বাচন করেন, জেতেন, বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটিউয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন 3 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কোনো কাজ উনি করেন নাই। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী সাহেবের হাতে, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু
সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল সেটার মধ্যেও এই জায়গায় আসে কখনো নাই। পড়ে না। আসছে নাই, কারণ 15-17 বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু আনবিলিভেবল, মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক। এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন, এগুলি আপনি কিভাবে ভাবতেছেন আসলে? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো আহ, যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি না। আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সব কিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি বিএনপি, যেটা রাষ্ট্রপতি মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটাকে আপনি ঠিক করছেন, রাজনীতি করব, সেইটা কিরকম, সেটাকে আপনি ভাবছেন? হ্যাঁ ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটিউয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে, আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন, এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনি অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়, এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ
পছন্দ করে কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি, বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি এই যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই, কেউ বলে নাই। খালেদ ভাই, আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা মনে করি ওটা রিয়েল। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনি আপনাকে, আপনি উনাকে কি করে ডিল করলেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি, 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। এবং দিয়েছে তার প্রমাণ তো। হ্যাঁ, 17,000 ভোট পেয়েছেন আপনি? না, 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন? 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি, আমি তো টিপ দেই সবসময়, তো এলাকাতেও দেই। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, তো ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। বলছি কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে না। তারপরে আমি বলছি বাবা আমি এইটাই বাবা, আমাকে এইভাবেই নিতে দে, মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে, আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম না এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে, আমার কাজটা করতে দে, তুই দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, আম্মা আপনি হাইরা যাবেন, আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো, মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হবে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন, আশা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নের একটা
লেজও করি আর কি। সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা অ্যালাউ করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা উনি কেমনে অ্যালাউ করলেন, ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো, কিসের জন্য? মানে দেখেন আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল, উপদেষ্টা তো আর ভোট দিতে যাবে না, ওদের কেন এত পপুলিস্ট হইতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না, এটা কি শুরু থেকেই তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে আমরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস করব না। যাই বলুক, আচ্ছা মুখে তো আরো অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে এইবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। 3 হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর জন্য, যেভাবে ইচ্ছা ব্যবহার করার জন্য। বেঁচে ফারহানা, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20-22-এর মধ্যে, যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আর কি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড আপনি যখনই বলেন যে মানে বাংলাদেশটা নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে, বাংলাদেশটাকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে, নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটাই বলবো, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে, আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন। প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না, কারণ শর্টকাটে হয়তো আপাত একটা কিছু হচ্ছে, এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয় আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন, শর্টকাটে কখনো যাবেন না। বেঁচে ফারহানা, আমরা শেষ করে দিছি, কিন্তু আমি এতক্ষণ যেহেতু আপনার সাথে কথা বলতেছিলাম সেই জন্য আমি এদেরকে ছাড়া আর দেখি নাই, আমাদের মানে মন্তব্যগুলি একটু দেখি না আমরা, একটু আপনি যদি একটু অনুমতি দেন তাহলে একটু মন্তব্যগুলি একটু দেখি। একটা মন্তব্য অনেকবার দেখতে পাচ্ছি, খালেদ ভাই তারেক রহমানকে প্রশ্ন করতে আপনি যেরকম নতুজানো হয়েছিলেন, তারপর আপনার সাংবাদিকতার নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন। সাংবাদিকতা নৈতিকতা থাকে কারণ আমি নতুজানো হই নাই, মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন। আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন, আপনি বিএনপির দেখা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন। এইটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের, উনি একটা কথা বলেছেন, আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে উনি বলতেছেন, সবুজ হোসেন খালেদ ভাই, আমি একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে সরকারে তো অনেক ঋণ, তাই 20-25 জন একটা টিম করে কিছু টাকা উঠাতে চায়, যা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, রুমিন ফারহানার কি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন কি, মানে আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু তো উদ্যোগ নিয়েছে, কেউ বলছে, মানে আজকে কোথা জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এইটা আপনার কাছে একটা প্রজেক্ট হিসেবে বা হিসেবে কতটা? নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা চালু আছে। এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, এক। দুই হলো ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা, নিঃসন্তান, একা থাকেন, বয়স্ক, তিনি তার কার্ডটা আসলে কিভাবে, কোন ক্রাইটেরিয়াতে পাবেন, এগুলি কিছু এই বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে অস্পষ্টতা এবং রয়েছে। এবং এগুলি একটা নিয়ে বড় হিউজ, করে জানা। প্রায় 1,00,00,000 টাকা, কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি গতকালকে বলছিল, আমি শুনছিলাম, মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের উপরে। আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা, এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত, আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য পণ্যের দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের প্রথম দিনে। আমি জানি সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ মানে কোনোভাবেই আসার সম্ভব পরপরই না। একটা রোজা চাওয়া হ্যাঁ, একটা। আসার পরপরই রোজা। কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত। মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই, মানুষ বাজারে যাচ্ছে, এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি। সো মানুষ কিন্তু ভালো নাই, স্বস্তিতে নাই। কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজন স্পষ্টবাদী কিন্তু সরকার সমালোচনা করবেন। সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই, ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করবো, রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলি, রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই, সেই ক্ষেত্রে প্রডিউস তো আর ওরকম বাড়ে না। বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা, তাই না? মানে এটা আসলে কি মানে এটার সমাধান কি? এটার সমাধান হ্যাঁ, কি? অ্যাবসলিউটলি ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার হ্যাঁ। তো ইকোনমিক্সে আসবেই। কিন্তু সেই সাথে আমাদের ঘাটে 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 যেভাবে একটা চাঁদার প্রচলন আছে, হ্যাঁ, আপনি যদি ওটা বন্ধ করতে পারেন, এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে। ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই, তাহলে হয়তো লেবুর দাম 2 টাকা বাড়তো, 20 টাকা না। ওকে, এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয়, বুঝছেন? তো সব কিছুর অ্যাকুমুলেট করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে। ওকে। সো কোনোটাই বিচ্ছিন্ন না। আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সম্পর্কে কি বলেন? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা ফর এক্সাম্পল, এই গত 17 মাসে মব কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই। হ্যাঁ, মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট। হ্যাঁ, আর 360 দিনে 365টা, এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে, কিন্তু 360 দিন তো না, 365 দিন তো না, এটা তো আরো 6 মাস লিঙ্গার করছে। আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না। এগুলার কি বিচার হবে না, হওয়া উচিত না খালেদ ভাই? মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায়ে আপনি তাকে পুরাই দিচ্ছেন, এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার জানি আপনি সম্মান রক্ষা করছেন, কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিংয়ে আগুন লাগাই দিচ্ছেন, সেটা 2টা পত্রিকা, যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না, মানে এগুলি যারা করছে, যারা উস্কাইছে, এবং তবে আমি মনে করি আপনার মত আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে?
এটা না, আমি এটাকে অন্যভাবে হ্যাঁ। বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট, এই হ্যাঁ, আপনি একটু আগে বললেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। অ্যাবসলিউটলি। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো, উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয় এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগের সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার কাছে কি মনে হলো এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে, ওকে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে 9টা-10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে। হবে। আওয়াজ করে, হ্যাঁ, একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত্র 2টা-3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাউল মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা। আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য, আমার মন্তব্য আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার ছেলে সেটা ওনার জানা উচিত ছিল, এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এইটা যদি হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইল যে আপনি কোনো রাজনৈতিক দল করবেন কিনা, অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন? আপনি এলাকার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউশন এটা ভাসতেছে। এটা কারণটা কি? মানে মাত্র আসছেন সেখান থেকে, ওদের কথা খুব জলজল করবে, মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না এই মুহূর্তে? না, কেন না, আমি আপনাকে বলি 5ই আগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা নতুন ধারার রাজনীতি, তাই না? কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। 10 লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওড়না দিল না এটা নিয়ে চেঁচামেচি, এটাতে তো দেখলাম আমরা, তাই না? আমি আপনাকে বলি দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয় স্বজনদের অনেক দায় আছে, এটা আমি সবসময় বলি। কিরকম? শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায় কালচার্ড এডুকেটেড মিডল ক্লাস, তারা একটা
বড় অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। নাই আমার পরিবারে আমি আর আমার আম্মার বয়স 90 আর আমি, সেই যে গত 60-70 বছর ধরে তারা বিদেশে পাড়ি জমানো শুরু করলেন শীতের পাখিরা, ওনারা কিন্তু আর দেশমুখী হলেন না, ওখানে ওনারা নিরাপদ জীবনযাপন করছেন। এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসতে চাচ্ছে বিশেষ করে, তাদের ওই ভয়াবহ লোভের ক্ষুধা, ওই আগুন আমার পক্ষে মেটানো সম্ভব না। ওই দলের পরিণতি আরেকটা এরকমই হবে। ও সুতরাং আমি ভাই আমার এলাকার মানুষকে নিয়ে ওদের জন্য আমি কাজ করতে চাই। আমার অত বড় স্বপ্ন না, আমার স্বপ্ন ছোট। পাঠকদের প্রশ্ন থেকে এইটা একটা প্রশ্ন, এটা আমার মনেও এই প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম, পড়ার বই যেভাবে শেখানো হইতেছে, এইটা আপনি কিরকম দেখেন? মানে এটা তো একটা মেসিভ সংস্কার হওয়া দরকার, কিন্তু আমরা দেখতেছি যে এইটা সংস্কার হওয়ার সময় এটাকে একটা পলিটিক্যাল লেন্সে দেখা হচ্ছে, মানে 2026-এর লেন্সে না, এটা যুক্তির লেন্সে না, এটা পলিটিক্যাল লেন্সে। মানে যেই সরকারের যখন যেটা তখন মানে মনে হইতেছে আমার এটাকে সামনে আনা দরকার, আমার এটাকে গ্লোরিফাই করা দরকার, এটাই করাচ্ছে। আপনি কি মনে করেন এর থেকে মুক্তি পাবে বাংলাদেশ? মানে এই সরকারকে এটার দিকে মনোযোগ দিবে? মানে শিক্ষামন্ত্রী একজনকে করা হয়েছে, তার সম্পর্কে সবচেয়ে বড় কথা তিনি দৌড়ায় নকল ধরতো, কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থা করেই করেন। মানে শিক্ষা ব্যবস্থা আপনি যেটা শিখলেন, কি শিখতেছে? পাঠ্যক্রমের অবস্থা বা আমরা যেগুলি পাঠ করতেছি তো ভয়াবহ অবস্থা। এইটা আমাদের এই সরকারকে ফেসবুক দিকে তাকিয়ে দেশ চালালে চলবে না। ওকে, হ্যাঁ, পপুলিস্ট অ্যাপ্রোচের দিকে গেলে হবে না। আমার মনে হয় দেশে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, অভিজ্ঞ এক্সপার্ট আছেন, ওনাদের সঙ্গে বসে পুরো কারিকুলামটা রিভিউ করা দরকার। পুরো শিক্ষা, যেমন আমি আমার যেহেতু বাসায় কোনো শিক্ষার্থী নাই, আমি বলতে পারবো না, কিন্তু আমার কর্মীরা অনেক সময় বলে যে আপা কিছু তো পড়ে না, ও সারাটা দিন ঘুমায়, কালকে নাকি পরীক্ষা, একটু মনে কি দেখে পরদিন গিয়ে পরীক্ষা দেয়, মোবাইল ছাড়া নাকি আজকাল বাচ্চারা পড়াশোনা হয় না। সো এইভাবে তো আসলে আপনি বিশ্বমান তো দূরের কথা, আপনি তো জাতীয় মানই শুদ্ধভাবে বাংলা, ইংরেজি বাদ দিলাম, ইংরেজি হয় না, শুদ্ধভাবে বাংলায় 4টা লাইন একটা বিএ পাস করা ছেলে লিখতে পারে না। আমি লিখতে দিয়ে ধাক্কা খেয়ে আপনাকে বলতেছি না, আমি তো সাংবাদিকতা লোক হিসাবে আমার তো দেখছি যতদিন এটা লেখার ছিল, 3টা শুদ্ধ বাংলা বাক্য পরপর লিখতে পারে এরকম লোকের সঙ্গে, তাই না? কোথায় দাড়ি দেয়, কোথায় কমা দেয়, আমি কিছু বুঝি না, অর্থ দাঁড়ায় না। তো আমার মনে হয় পুরো ব্যবস্থাটা আবার আমাদের ঠান্ডাভাবে ঢেলে সাজিয়ে শুরু করতে হবে। যে ডিম ভাজি এগুলো নিশ্চয়ই জরুরি, ডিম ভাজি জানতে হবে আপনাকে, জীবনে চলতে হলে খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু ওইটা যেন আপনার শিক্ষা ব্যবস্থার ফোকাস না হয়। না, আমি আপনাকে আসলে আরো অনেকক্ষণ আগে শেষ কথা বলে তারপর দর্শকদের এটা আমি আসলে ভালো দেখতে পাচ্ছিলাম না, পরে দেখার পরে তারপর অনেকগুলি প্রসঙ্গ আপনার কাছে, কিন্তু বাংলাদেশের দর্শকদের অনেক বিষয় নিয়ে আসা আছে। আপনি সারা দেশের একটা দল করবেন কিনা, আপনি বিএনপিতে আবার যোগ দিবেন কিনা, আপনার আসলে পলিটিক্যাল ভবিষ্যৎ, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন, আপনি ধর্ম ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন। আমার শেষ প্রশ্ন দর্শকদের এই প্রশ্ন থেকে এটা করা, মানে দর্শকদের প্রশ্ন থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন আসলে মানুষে যেটাকে আমরা হারমোনি বা একটা এটাকে কি বলবো, পারস্পরিক সৌহার্দ্যবোধ আনতে হলে আসলে কি করতে হবে? মানে আমি আর আপনি তো অবশ্যই ডিফারেন্ট, মানে আমি রংপুরের, আপনি ব্রাহ্মণবাড়িয়ার, আপনি মেয়ে আমি ছেলে, ওরকমভাবে নানাভাবেই তো আমাদের পার্থক্য করা যায়। আপনি একটা ধর্ম বিশ্বাস করতে পারেন, আমি আর একটা ধর্ম বিশ্বাস করতে পারি, এটার মধ্যে আসলে এই সৌহার্দ্যটা কেমনে হবে? মানে আমরা এতজন মানুষ মানে মিলবো কি শর্তে? আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা প্রত্যেকে বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, আবার কিছু অধিকারও আছে। আপনি আপনার অধিকার, বাংলাদেশে ইউনূস অ্যান্ড কোম্পানি তাদের দশা কি, তাদের সংখ্যা কত, তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, কেমন আছেন, কি করছেন, কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানি কেন বললাম। কোম্পানির দুটো অর্থ আছে, একটি বাণিজ্যিক অর্থ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাসে তার যে শাসন ক্ষমতা কেন্দ্রিক যে একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন,
তো সেই বাণিজ্য কেন্দ্রে যারা সিভিলিয়ানদের মধ্যে এই সময়টিতে ব্যবসা বাণিজ্য করেছেন, এদের একটা গ্রুপ আছে। তো সেখানে ধরেন আকিজ বশির গ্রুপ, জামাতের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা, এরকম বহু ব্যবসায়িক গ্রুপ যারা ওই সময়টাতে খুব শীর্ষ পর্যায়ে ছিলেন। আরেকটি গ্রুপ হলো যাদের বাড়ি চট্টগ্রাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক বা এই পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই ধরনের মানুষ, তারা আর্মিতে থাকুক, সেনাবাহিনীতে থাকুন, বিজিবিতে, পুলিশ, র্যাব, সিভিল সার্ভিস, সব জায়গাতে প্রচণ্ড দাপট দেখিয়েছেন, ভালো ভালো পদ পদবিতে থেকেছেন। এটা হলো সেই ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি পার্ট, ব্যবসায়ী এবং এই আমলাতন্ত্র। এর বাইরে ছিল রাজনীতিবিদদের একটা বিরাট অংশ, ছোট ছোট রাজনৈতিক দল। তারা অনেকেই কিন্তু ইউনূস অ্যান্ড কোম্পানির সদস্য, কিন্তু বর্তমান সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতার ভিত্তিতে নিদারুণ সম্পর্ক হয়ে গেছে এবং তারা অনেকেই মন্ত্রী পরিষদে, পার্লামেন্টে, বিভিন্ন দূতাবাসে, বিভিন্ন কর্পোরেট হাউসে তারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, ইউনূস অ্যান্ড কোম্পানির লোক। এর বাইরে এনজিও, ব্যাংকার। তো এনজিও এবং এই ব্যাংকিং সেক্টরে একটা বিরাট গ্রুপ। তার মধ্যে আবার দুটো শ্রেণী, একটা হলো দেশীয় গ্রুপ আর একটা হলো বিদেশি গ্রুপ। যেমন ব্র্যাক, প্রশিকা, এরকম যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ধরেন অক্সফাম, অ্যাকশন এইড, ইউএসএইড, এই ধরনের এনজিওগুলো। তো এই এনজিওগুলোর একটা বিরাট লিডিং যারা আছেন তারা কিন্তু এই ইউনূস অ্যান্ড কোম্পানির অংশ হিসেবে পুরো 18টি মাসে তারা যা ইচ্ছে তাই করতে পেরেছেন। তার ইচ্ছা মতো ফান্ড এনেছেন, ফান্ড খরচ করেছেন, সরকারের টাকা নিয়েছেন, ছোট ছোট জরিপ করার জন্য, একটা রিপোর্ট তৈরি করার জন্য 100 কোটি 150 কোটি টাকা তারা নিয়েছেন। এ সকল অলিগার, হোয়াইট ক্রিমিনাল, তারা আবার শেষ সময়টিতে এসে অনেকে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পল্টি দিয়েছেন, বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন। তারা এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। এই একটা কোম্পানি আছে। এর বাইরে ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি অংশ, যেমন বিভিন্ন দূতাবাস, মার্কিন দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাস, মালয়েশিয়ান দূতাবাস, তারপর পাকিস্তানি দূতাবাস, এরকম বেশ কয়েকটি দেশ এবং রাষ্ট্র তারা মনে করত যে ইউনূস হলেন তাদের ত্রাতা। তারা ক্ষমতায় থাকলে এই দূতাবাসগুলোর যে ভূমিকা এবং কর্তৃত্ব, এটা ছিল সীমাহীন, অসীম। তো ইউনূস অ্যান্ড কোম্পানির এই ডিপ্লোম্যাটিক মিশন, সেই ডিপ্লোম্যাটিক মিশনও এই মুহূর্তে কোন অবস্থায় আছে। আর আরেকটি, সেটা হলো ইম্পোর্টেড কোম্পানি, যেমন আলী রিয়াজ, মনির হায়দার, লুৎফে সিদ্দিকী, এরকম যারা বিদেশ থেকে যাদেরকে আনা হয়েছিল অসংখ্য। এরকম আপনি হয়তো এই কজনকে দেখেছেন, কিন্তু এর বাইরে বিভিন্ন কর্পোরেট হাউসে, বিভিন্ন সরকারি অফিসে, বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে, সরকারি কোম্পানি যেমন ধরুন এই যে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা পেট্রোলিয়াম, এরকম অসংখ্য সরকারি কোম্পানি রয়েছে। বা ধরুন এই যে মেট্রো রেল, তারপর এক্সপ্রেসওয়ে, এগুলো পরিচালনা করার জন্য কিন্তু আলাদা আলাদা যাকে বলা হয় কোম্পানি গঠন করা আছে। এই কোম্পানির শীর্ষ পদে খোঁজ নিয়ে দেখেন ইউনূস জমানাতে যারা ছিলেন তারা এখন কোথায় আছেন। তো সব মিলিয়ে যদি ধরুন আপনি ইউনূস অ্যান্ড কোম্পানি 18 মাসে যারা সরাসরি এভাবে একেবারে ডাইরেক্ট রিক্রুটেড হয়েছে এবং সরকারি ফান্ড তারা নিয়েছে এবং ব্যবহার করেছে, সুবিধা ভোগ করেছে, আপনি চিন্তা করেন যে ইউনূসের জমানাতে $20 বিলিয়ন, $20 বিলিয়ন নতুন করে বিদেশ থেকে ঋণ দেওয়া হয়েছে। $20 বিলিয়ন মানে $1 বিলিয়ন, $10 বিলিয়ন কত হয়? 1,12,000 কোটি টাকা, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ঋণ ইউনূসের জমানাতে আনা হয়েছে। পরবর্তীতে দেখা গেল ইউনূস সেগুলো ব্যবহার করতে না পারার কারণে দাতারা এগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে $20 বিলিয়ন
আমরা নতুন করে ঋণ হয়েছি, শেখ হাসিনা রেখে গেছে $100 বিলিয়ন, কিন্তু ইউনূস সাহেব যখন গেছেন তখন সেটা হয়ে গেছে $120 বিলিয়ন, মোরলেস $1-2 বিলিয়ন কম বেশি হতে পারে। তো এই টাকা কারা খেয়েছে, কোথায় দেয়া হয়েছে, এর মধ্যে কত পার্সেন্ট লুটপাট হয়েছে, কত পার্সেন্ট পাচার হয়েছে, এনজিওগুলো কত পার্সেন্ট পেয়েছে, ইউনুস অ্যান্ড কোম্পানি কত পার্সেন্ট পেয়েছে, রাষ্ট্রের কাজে কি হয়েছে, একটু হিসাব বের করেন তো। আচ্ছা, ইউনুসের জামানাতে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ফান্ড দেওয়া, সুযোগ দেওয়ার নাম করে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অথবা ঋণ মকুব করে তারপরে বিভিন্নভাবে যাকে বলা হয় ঋণ রিশিডিউল করে যে বিরাট একটা গ্রুপকে সুযোগ দেওয়ার নামে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা শেষ করে দেওয়া হয়েছে, কখনো টাকা ছাপিয়ে, কখনো সরাসরি সাবসিডিজ দিয়ে, অথবা কখনো পকেট ভারী করে। এই টাকা কারা খেয়েছে, কারা নিয়েছে? এরপর ভর্তুকির নামে, লোকসানের নামে, প্রকল্পের নামে যে সকল পাবলিক ওয়ার্কস হয়েছে বা এডিবি যে বাস্তবায়ন, প্রায় 3 লক্ষ কোটি টাকা, অর্থাৎ তারা দুটো এডিবি পেয়েছে, শেখ হাসিনার জমানার এডিবি আর তার জমানার এডিবি। এই দুটো এডিবিতে অ্যাটলিস্ট 5 থেকে 6 লক্ষ কোটি টাকার পাবলিক ওয়ার্কস হওয়ার কথা। এখন এটা যে হয়নি তার তো প্রমাণ নেই, এই টাকাটা তো জমা পড়ে আছে তার কোনো প্রমাণ নেই। তাহলে এই 6 লক্ষ কোটি টাকা কোথায় কোন রাস্তা এই 2 বছরে নির্মিত হয়েছে, কোথায় কতটা পাবলিক ওয়ার্কস হয়েছে, সামাজিক যে সকল প্রকল্প চালু ছিল সেই প্রকল্পগুলোর অবস্থা কি, এগুলো হিসাব করলে আপনি দেখবেন যে মাত্র 2 বছরে আপনি 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ, লোকাল ঋণ, সরকারি অর্থ, ঘুষ, দুর্নীতি সব মিলিয়ে প্রায় 20 লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে। আর এই 20 লক্ষ কোটি টাকার কতটুকু টাকা রাষ্ট্রের জন্য ব্যয় হয়েছে, সরকারের জন্য ব্যয় হয়েছে, আর কতটুকু ইউনুস অ্যান্ড কোম্পানি যারা লোকজন রয়েছেন তাদের পকেটে গেছে, আর যে সকল টাকা পকেটে গেছে দেশের মধ্যে কত আছে আর দেশের বাইরে কত আছে, এ সকল হিসাব নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার কারণে এই ইউনুস অ্যান্ড কোম্পানির খুব কাছাকাছি যারা ছিলেন তারাই এখন বলার চেষ্টা করছেন যে 17 বছর ধরে শেখ হাসিনা এই দেশের যে সর্বনাশ করেছেন তার চাইতে অনেক অনেক বেশি সর্বনাশ করেছেন ইউনুস অ্যান্ড কোম্পানি 17 মাসে। আর এ সকল কর্মকাণ্ডের ফলে কি হলো, তাদের যে মোরাল ক্যারেজ, নৈতিক শক্তি নেই বললেই চলে। দ্বিতীয়ত হলো যে তাদের যে লাজ লজ্জা এটাও উঠে গেছে। এর কারণে হলো বহু মানুষকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করতে 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 তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আত্মমর্যাদা বোধ তাদের আর থাকে না। আপনি যে কোনো সম্মানিত লোককে অসম্মান করবেন, বাজে কথা বলবেন, গালাগাল দেবেন, এবং ভালো ভালো পদে থেকে এই কাজগুলো আপনি যখন করবেন তখন একটা সময় দেখবেন যে আপনার যে কতটুকু মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা আপনি করতে পারবেন না। কাজী ইউনুস অ্যান্ড কোম্পানির যে সমস্ত শীর্ষ পদে যারা ছিলেন তারা সবাই প্রতিপক্ষকে নাজেহাল করার, অপমান করার সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করেছেন এবং নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এহেন নোংরামি নেই যে তারা করেননি। ফলে কি হলো, তাদের কোনো মোরাল ক্যারেজ নেই। এই সার্বিক অবস্থা বিবেচনা করে তাদের সঙ্গে যারা ইউনুস অ্যান্ড কোম্পানি তারা সবাই একটা বিরাট অংশ বহুল পাল্টে গেছে। বিরাট অংশ তারেক রহমান সরকারের সাথে নেগোসিয়েশন করেছে বা একীভূত হয়েছে, আরেকটি অংশ গা ঢাকা না দিলেও তারা চেহারা পাল্টে ফেলেছে, আরেকটি অংশ দেশের বাইরে পালিয়ে চলে গেছে, কিন্তু পেস লাগিয়ে দিয়ে গেছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেই এখন দেশের বাইরে, তারা কি আবার আসবেন? এবং প্রতিনিয়ত যাচ্ছে। তো যারা যারা যাচ্ছে, এই যে ফারুকি নামে একজন উপদেষ্টা ছিলেন, নাট্য নির্মাতা, তার স্ত্রী তিশা, তারা দুজন অস্ট্রেলিয়াতে গেলেন। কী জন্য গেলেন, কী কারণে গেলেন সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু মানে প্রচণ্ড রকম একটা ঝাঁকুনি তৈরি হয়েছে ইউনূস অ্যান্ড কোম্পানির মধ্যে। সৈয়দা রেজিয়ানা হাসান নাকি বিদেশে চলে গেছেন, সুইজারল্যান্ডে বা ইউরোপে চলে গেছেন, আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে একেবারে বলে কয়ে শেষ।
আমার ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, ঘোরাফেরা করছেন ক্যাম্পাসের মধ্যে, কিন্তু সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। কেউ একটা এআই দিয়ে তার একটা ছবি তৈরি করে ফেলছে, একেবারে দেখা যাচ্ছে যে ঘুষিয়ে নাকের বদনা ঠদনা ফাটিয়ে দেওয়া হয়েছে, সারা মুখ রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে, কান ফেটে গেছে। আবার এটা নিয়ে একজন সিঙ্গেল লোকও সহানুভূতি প্রকাশ করছে না, কেউ বলছেন না যে এই রিপোর্টটি এআই নির্মিত এবং আসিফ নজরুল সাহেব মার খাননি। কিন্তু আসিফ নজরুল সাহেব মার খাবেন, মার খাচ্ছেন বা খেয়েছেন, এটাকে ওয়েলকাম জানানোর জন্য পুরো দেশ এমনভাবে বসে আছে, ওই যে তার যে এআই নির্মিত আহত হওয়ার যে ছবি, এটা নিয়ে মানুষের উল্লাস দেখলে বোঝা যায় ইনোসেন্ট কোম্পানির দুর্দশা কোন পর্যায়ে। আদিলুর রহমান খান নামক একজন লোক ছিলেন, তিনি দেশের বাইরে। এই জন্য সবাই আলোচনা করছেন যে কেন এই ইউনুসের যারা লোকজন, তাদের শীর্ষ পদে যারা ছিলেন, তারা দেশ ছাড়ছেন। তারা কি পালাচ্ছেন, তারা কি ফিরে আসবেন, নাকি তারা রিঅর্গানাইজ হচ্ছেন? ডক্টর ইউনুস প্যারিসে গিয়ে কী করেছেন, নেদারল্যান্ডে গিয়ে কী করেছেন, তারপর ইউরোপের অন্য কোথায় গেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব জার্মানিতে কী করেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। তার সঙ্গে লামিয়া মোর্শেদ আছে, আর কারা কারা আছে, এগুলো নিয়ে প্রতিদিনই মকারি হচ্ছে ইন্টারনেটে। এটার শুভ দিক আছে, ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। তো যেটা বলছিলাম যে ইউনুস সাহেবের যারা লোকজন কেন এই পাইকারি হারে দেশ ছাড়ছেন, একটা বিরাট অংশ। আর দেশের মধ্যে যারা আছেন তারা কেন সবার সমিতি সেমিনারে আসতে পারছেন না। এমনকি ওই সময়টিতে যারা খুব বেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছাকাছি গেছেন, যেমন প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজা নাম, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে সুজনের বদিউল আলম মজুমদার, তারপর ইফতেখার সাহেব আছেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। তো এই সমস্ত বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, এনজিও ব্যক্তিত্ব, আপনি তাদেরকে যেভাবেই ডেজিগনেশন দেন না কেন, বা তাদেরকে যেভাবে তারা যতটা ডিগনেটারি হন না কেন, তাদের মূল পরিচয় হলো তারা একটা বলয় মেনটেন করেন, একই ভাষায় কথা বলেন, ভিন্ন ভিন্ন সেক্টরে এই কাজগুলো করার জন্য তারা ডেইলি স্টার এবং প্রথম আলো কেন্দ্রিক একটা আড্ডাখানা, বৈঠকখানা তারা মেনটেন করেন। এবং তাদের অনেকের পেছনে ভারতের হাত আছে, অনেকের পেছনে আমেরিকার হাত আছে, এবং তারা দেশের চাইতে বিদেশি যারা লোকজন আছে তাদেরকে বেশি পছন্দ করেন। এবং এই বাংলাদেশে কিচ্ছু হবে না, নির্বাচন হবে না, এই বাংলাদেশের লোকজন ভালো না, লেখাপড়া নাই, ইন্টেলেকচুয়ালি এই লোকগুলো পুরো বাঙালির যে জাতিসত্তা রয়েছে, বাঙালির যে গ্লোরিয়াস ডে রয়েছে, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের রাজনীতি এবং এই ভূখণ্ডের যে একটা আধিপত্য, 2000 বছর ধরে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি রাষ্ট্র ছিলাম। ছোট রাষ্ট্র হোক বা ধরুন খুব শক্তিশালী না হোক, কিন্তু আজ যেভাবে মোনাকোর কথা বলতে পারেন, কাতারের কথা বলতে পারেন, দুবাইয়ের কথা বলতে পারেন, সিঙ্গাপুরের কথা বলতে পারেন, বহু শতাব্দী ধরে আমাদের বহু নগর, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে উজ্জয়িনী, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে মুর্শিদাবাদ, কলকাতা, ঢাকা, মহেস্থানগড়, সোনারগাঁ, অসংখ্য এরকম নগর, মহানগর গত আপনি 2 থেকে 3 হাজার বছরের মধ্যে আপনি এদেরকে পাবেন। ওয়ারি বটেশ্বর তো মহেঞ্জোদারো হরপ্পাদের সমপর্যায়ের, অর্থাৎ আজকে থেকে 4000 বছর আগের সভ্যতা। তো এটা এই যে নব্য যারা বিদেশি পেইড এজেন্ট, যে গ্রুপটির কথা বললাম, এরা এটা স্বীকার করে না। এরা বলে বাঙালির কিছু নাই, এদের পেট ভরা কৃমি, মুখ ভরা ময়লা, নাক ভরা পশম, বগল ভরা গন্ধ, এরা কোনো কিছু ঠিকমতো শেভ করে না, উপরে নিচে কোথাও শেভ করে না, এদের পায়ে গন্ধ, মোজা পরলে গন্ধ, এরা ঠিকমতো জুতা পরতে পারে না, এরা হাঁটতে পারে না, প্যান্টে বেল্ট পরতে পারে না, বাংলা ঠিকমতো কথা বলতে পারে না, ইংরেজি তো পারেই না।
এই জাতিকে যদি সোজা করতে হয় আমেরিকা থেকে লোক আনতে হবে, এই জাতিকে যদি সোজা করতে হয় ফ্রান্স থেকে লোক আনতে হবে, নেদারল্যান্ড পক্ষে কলকাতা থেকে দিল্লি থেকে লোক আনতে হবে। এইরকম গত 30-35 বছর ধরে এই গ্রুপটার সৃষ্টি হয়েছে আসলে 92-93 সনে। এই 92-93 সনে এই যে গ্রুপটা তৈরি হয়েছে, এর আগে এদের অস্তিত্ব ছিল না। এরশাদ জামানাতে এরা ছিলেন না, জিয়াউর রহমান জামানাতে ছিলেন না, বঙ্গবন্ধু জামানাতে এদের অস্তিত্ব ছিল না। এই যে নব্য একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপটা 100% এফোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আর সেই গ্রুপটির একটা বিরাট অংশ একেবারে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে মাথায় করে নিয়েছে, তাকে অবতার বানিয়ে যে ফায়দা লোটার চেষ্টা করেছিল, সেই ফায়দাটা এখনো পর্যন্ত হয়নি। এদিকে ইউনূসের সাথে সম্পর্ক ভালো ছিল, আবার বিএনপির সাথে একেবারে সম্পর্ক খারাপ নয়। অন্যদিকে জামাতের প্রতি প্রচণ্ডভাবে দুর্বল এরকম একটি বুদ্ধিজীবী গ্রুপ, তারাও ভীষণভাবে ইউনাইটেড হয়ে গেছে। তো সব মিলিয়ে যে চাপ, এই মুহূর্তে যে চাপ, রাজনৈতিক চাপ, এটা আওয়ামী লীগ তো ফিল্ডে নেই। এই প্রথম চাপটা আসবে ইউনূস অ্যান্ড কোম্পানির উপর। এবং যেহেতু এরা বুদ্ধিমান, যেহেতু এরা 10 ঘাটের পানি খাওয়া, কাজেই তারা এই বর্তমান পরিস্থিতিতে যাদের দেশ ছেড়ে যাওয়া দরকার তারা যাচ্ছে, যারা চুপ থাকার দরকার তারা চুপ থাকছে, যারা সরে থাকার দরকার তারা সরে থাকছে, যারা আবার নতুন করে দালালি করার সুযোগ পাচ্ছে তারা ঠিক সেইভাবে নতুন দালালি শুরু করছে। আর এর প্রেক্ষিতে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে। দেখা যাক কোথায় গিয়ে পরিস্থিতি কিভাবে সমাপ্ত হয়।